আজ আমরা যাকে সঙ্গে পেয়েছি তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রফেসর আসিফ নজরুলকে আমি স্বাগত জানাতে চাই। প্রফেসর আসিফ নজরুল আসলে আইন উপদেষ্টা, তবে আমি প্রথমে শেখ হাসিনার কাছে একটু যেতে চাই। ২৬ লক্ষ ভারতীয়, যদিও এটার কথা আপনি আগে বলছেন। আসিফ নজরুল সে উপদেষ্টা বলেছিল ২৬ লক্ষ ভারতীয় নাগরিককে নাকি আমরা সরকারি চাকরি দিয়ে রেখেছি, কিন্তু আজ পর্যন্ত কি তার একটা নামও দিতে পেরেছে বা তাদের চাকরি থেকে তারা বিদায় দিয়েছে? ২৬ লক্ষ কোথায় চাকরি দিলাম? আমার বেসামরিক প্রশাসনে কর্মরত আছে ১৪,৪৩,৫১৮ জন কর্মকর্তা কর্মচারী। তাহলে ২৬ লক্ষ কোথায় আমি চাকরি দিয়েছি ভারতীয়দের? তার কোনো জবাব আছে? কে জবাব নেবে তার কাছ থেকে? ইউনূস জবাব দিক, আসিফ নজরুল জবাব দিক। এরকম মিথ্যা বয়ান দিয়ে মানুষকে তারা বিভ্রান্ত করেছিল। আজকে যারা বিভ্রান্ত হয়েছে তারা কি এটা উপলব্ধি করতে পারেন যে কত বড় মিথ্যাবাদী, কত বড় মিথ্যাবাদী? এইভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে। এখনও যদি কেউ সজাগ না হয়, আমার কিছু বলার নেই। প্রফেসর আসিফ নজরুল, এখন আপনি বলেন, ধরেন আমাকে অনেকেই বলে যে ২৬ লক্ষ ভারতীয় ব্যাপারটা, ২৬ লক্ষ ভারতীয় ব্যাপারটা যদি বলে থাকি তাহলে এটা অত্যন্ত ভারত বিরোধী কথা। তো একই সাথে ২৬ লক্ষ ভারতীয় বললেন, এটা এত বড় একটা কথা বললেন আপনি, আবার বলে ভারতের দালাল, কোনো কিছু ঠিক নাই। ২৬ লক্ষ ভারতের ব্যাপারে ভাই একটা কথা ব্যাখ্যা করি। আমরা যখন ১৫ বছর অ্যাক্টিভিজম করতাম, অনেক জায়গায় অনেক ভাষণ দিতাম, অনেক বক্তব্য দিতাম, যখন আমরা বক্তব্য দিতাম প্রত্যেকটা কথা অ্যাকিউরেট হতো না। এখানে আমি সিপিডির একটা রিসার্চ পেয়েছিলাম, আমি এটা আগের অনুষ্ঠানে ডিটেইল বলেছি, বলেছে ৫ লক্ষ, সিপিডি বলেছে ৫ লক্ষ, আরেকটা বলছে এর চেয়ে অনেক বেশি হতে পারে। এখন ধরেন আমার যদি অ্যাকচুয়াল ফিগারের চেয়েও ইম্পর্টেন্ট ব্যাপার ছিল ব্যাপক সংখ্যায় রয়েছে। এখন আপনি আমাকে বলেন সিপিডির মতো একটা প্রতিষ্ঠান যেটা দেবপ্রিয়দা পরিচালনা করে, সিপিডির মতো প্রতিষ্ঠান যদি ৫ লক্ষ বলে, আমার মাথায় তো এটাই গেঁথে আছে যে লক্ষ লক্ষ অনেক লোক কাজ করে। এখন ওইখানে বলতে গিয়ে হ্যাঁ হতে পারে যে ২৬ লক্ষের মধ্যে এক্সাজারেশন আছে, কিন্তু বিপুল সংখ্যক তো ছিল। এখন বিপুল সংখ্যক ভারতীয় আপনার যারা চাকরি করতো তারা ৫ অগাস্ট থেকে ৮ অগাস্টের মধ্যে চলে যায় নাই, এটা আপনাদেরকে কে বললো? ওই সিচুয়েশন দেখে যদি আওয়ামী লীগের, একটা সেকেন্ড ভাই, আওয়ামী লীগের যদি হাজার হাজার লোক চলে যেতে পারে, ভারতীয় লোক চলে যাওয়ার কথা না। সেটা তো আপনার কনসার্ন যারা মিনিস্ট্রি আছে, অথরিটি আছে, তাদেরকে আমি তাগিদও দিয়েছি, এটাকে বলেছি। আমার মনে হয় যে এই ব্যাপারটা আপনি আসলে বলেছেন, পরিষ্কার করেছেন, এবং চলে যেতে পারে সেই সংখ্যা। তারা আবার যেহেতু আপনি যখন বলেছিলেন যে ভারতীয় একটা বিপুল সংখ্যায় কাজ করতে পারে, এবং সিপিটির উদাহরণটা দিয়েই আপনি বলেছিলেন, এবং জনাব তৌহিদ হোসেন যিনি আজকে পররাষ্ট্র উপদেষ্টা তিনিও কাছাকাছি একটি কথা বলেছিলেন, এবং সেইটার ব্যাখ্যা নানা রকম হতে পারে। যেহেতু তারা কি বলে নিবন্ধিত উপায়ে কাজ করতেন না, তাদের আসলে চলে যাওয়াটা অনেক বেশি সহজ, মানে ফ্লাইট ধরে, বাস ধরে, ট্রেন ধরে চলে গেলেই হলো। আমাকে একটু বলতে দেন প্লিজ, এটা জরুরি খুব ইনফরমেশন। ধরেন আমাদের এখানে যারা ভারতীয়রা কাজ করতো, এটা আমরা ইনভেস্টিগেট করে জেনেছি, ওনাদের ওয়ার্ক পারমিট ছিল না। এটা কিভাবে সম্ভব হয়েছিল? এটা হাসিনা সরকার একটা ব্যবস্থা করেছিল, যখন একটা কোম্পানি কাজ পেত, ধরেন ভারতীয় একটা কোম্পানি একটা প্রকল্প পেল, ভারতীয় কোম্পানি যখন প্রকল্পটা পাবে, প্রকল্পের যারা স্টাফ ছিল তাদের জন্য কোনো ওয়ার্ক পারমিট লাগতো না। এটা আপনার খবর নিয়ে দেখেন, এটা আমি এই ইনভেস্টিগেট করে জেনেছি এটা কেন। ফলে আপনি ডকুমেন্টেড পাবেন না। এখন আপনার ধরেন ভারতীয় প্রকল্পে কাজ করছে হাজার হাজার লোক, ৫ অগাস্ট থেকে 8 অগাস্টের সিচুয়েশন দেখে, যেখানে আওয়ামী লীগের প্রায় আপনার ১০-২০ হাজার লোক পালিয়ে গেছে, তো তারা ওখানে বসে থাকবে? ওকে, ঠিক আছে। এটা নিয়ে নিশ্চয়ই ভবিষ্যতে যখন আপনারা আরো জানবেন, তখন নিশ্চয়ই আমরা আরো পরিষ্কার একটা ছবি পাবো। আচ্ছা, আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি আগেই বলেছেন জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করার কথা, তার কথা আছে, কিন্তু তার আগেও আমরা চ্যাথাম হাউসে যে ইন্টারভিউ দেখলাম, সেই ইন্টারভিউতে দেখলাম যে তিনি বলছেন যে নির্বাচিত সরকার এলে তিনি থাকবেন না, এটা তিনি জোর দিয়ে বলছেন। পাশাপাশি তিনি বলছেন যে তার ক্যাবিনেটে যারা আছেন তারাও কিন্তু থাকবেন না বা আগ্রহ দেখাবেন না। এখানে আমার দুইটা প্রশ্ন আছে আপনার সম্পর্কে। তো আমরা শুনি যে আপনি অলরেডি আমাদের, মানে আমি এখন যে শহরে আছি সেই শহরে বাড়ি কিনছেন, থাকতে শুরু করেছেন, আপনার পরিবার সেখানে থাকছে, এবং আপনি যুক্তরাষ্ট্রে সেটেল হবেন, এইগুলি কেউ কেউ আমাকে খুব জোর দিয়েও বলছেন। আপনি যদি একটু বলতেন। আচ্ছা, এটা তো হঠাৎ আকস্মিকভাবে প্রসঙ্গটা এলো, তাও বলছি আপনাকে যে যারা বা যে এই গুজবটা রটিয়েছে যে যুক্তরাষ্ট্রে আমরা বাড়ি কিনেছি, আমার পরিবার চলে গেছে, এবং যারা এগুলি বিশ্বাস করেছেন তাদের কাছে আমি একটা বিনীতভাবে প্রশ্ন করি যে আপনারা যার কথা শুনে বিশ্বাস করেছেন তার কাছে আপনারা কেন জানতে চান না উনি বাড়িটা কোথায় কিনেছে,
অ্যাড্রেসটা কোথায়, ওই বাসাটার ছবিটা কোথায়। আপনি আমেরিকাতে আছেন অনেকদিন ধরে, আপনি জানেন আমেরিকায় যদি কেউ কোনো প্রপার্টি ওন করে, ফ্ল্যাট হোক জমি হোক, আমি বা আমার স্ত্রী বা আমার পরিবারের সদস্য, এটা পাবলিক ডকুমেন্ট। পাবলিক ডকুমেন্ট না হলেও আপনি পেইড যে সার্ভিস প্রোভাইডার আছে তাদের কাছ থেকে যে কোনো ভাবে এটা জানা সম্ভব। সম্ভব কিনা বলে? রাইট, সম্ভব, সম্ভব তো। একদমই সম্ভব। তো যারা আমেরিকার যারা প্রপার্টি করে এইসব- লুকানো সম্ভব না স্যার। জি, আমেরিকার প্রপার্টি করে যারা লুকানো সম্ভব না। জি জি তো যদি- যারা এই মিথ্যা, যারা খালেদ একটা মিনিট, যারা এই মিথ্যাচারটা করেছে হুম। এবং যারা এই মিথ্যাচারে বিশ্বাস করেছেন, তাদের কাছে আমার কয়েকটা কথা আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে কারো সম্পর্কে সম্পূর্ণ মিথ্যাচার করা, চরিত্রহরণ করা, দোষারোপ করা, এটা ইসলামের দৃষ্টিতে মহাপাপ। এবং আপনি এই মহাপাপটা যারা করলো তাদের কাছে এটা প্রমাণ না আছে। যদি আপনি এই মহাপাপীর কথা প্রচার করেন বা শেয়ার করেন, আপনিও মহাপাপ করছেন। ঠিক আছে? আল্লাহর ভয় করেন। আপনাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি যে আমেরিকাতে আমার কোনো প্রপার্টি নাই, আমেরিকাতে আমার পরিবারের কারো কোনো প্রপার্টি নাই, আমাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, কিচ্ছু নাই। কিন্তু আপনাদের কাছে আমার এক্সপেকটেশন হচ্ছে যে বা যারা এই মিথ্যাটা রটিয়েছে তাদেরকে বলবেন প্রমাণ দিতে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, বাংলাদেশে তো আমার বাচ্চারা স্কুলে পড়ে, ঠিক আছে? সেই স্কুলে যারা সহপাঠী আছে, টিচার আছে, তারপর আমার স্ত্রী এক জায়গায় অত্যন্ত প্রসিদ্ধ একটা জায়গায় 6 বছর যাবত ইকোনমিস্ট হিসেবে কাজ করে। উনি বিভিন্ন ইকোনমিক কনফারেন্সে যান। এখানে কারো না কারো কাছ থেকে তো জানা একটা সোর্স লাগবে। কাউকে না কাউকে বলতে, কারো কাছ থেকে যদি না শুনে, কেউই বললো না, আমার ওয়াইফের কলিগ, আমার বাচ্চার স্কুলের টিচার, আমার কলিগ, আমার প্রতিবেশী, কারো কোনো সূত্র উল্লেখ না করে, বাসার অ্যাড্রেস না দিয়ে, দলিল না দিয়ে, কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া একটা মানুষ একটা কথা বলে আপনি এটা বিশ্বাস করলেন। এবং এই যে বিশ্বাস করলেন, দাঁড়ান একটা মিনিট খালেদ, আমাকে বলতে হবে, আপনি যেহেতু প্রসঙ্গ তুললেন, আপনি যে বিশ্বাস করলেন, এখন আপনার দায়িত্ব হচ্ছে যে এই কথাটা রটিয়েছে বা যেই কথাগুলো রটিয়েছে তাদেরকে বলেন যে কোনো একটা প্রমাণ হাজির করার। যদি সে প্রমাণ হাজির করতে না পারে বা তারা যদি প্রমাণ হাজির করতে না পারে, তাহলে তাদের কোনো কথা বিশ্বাস করবেন না। আর যদি আমার বা আমার পরিবারের আমেরিকাতে কোনো প্রপার্টি, ফ্ল্যাট, ল্যান্ড, ব্যাংক অ্যাকাউন্ট কোনো কিছু পান, তাহলে আমাদের সারা জীবন বিশ্বাস করবেন না। বাংলাদেশে যত অনুসন্ধানী সাংবাদিক আছে, আমেরিকাতে যত অনুসন্ধানী সাংবাদিক আছে, সবার কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এই মিথ্যাবাদী, এর পরিচয়, এর মিথ্যাচারের মুখোশ উন্মোচন করেন। কারণ এগুলি করে তারা সরল মনা মানুষ, তাদেরকে বিভ্রান্ত করে, তাদের দুঃখ দেয়। এবং এগুলি আপনার অনেক বেশি হচ্ছে। এই একটা জিনিস প্রমাণ চান, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, প্রমাণ চান। প্রফেসর আসিফ নজরুল কিন্তু অনেক বড় একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং এটা খুব সহজেই এটা প্রমাণ করা সম্ভব তিনি যদি আসলে কোনো প্রপার্টি কিনে থাকেন। কিন্তু স্যার, আমি যেই কারণে এই প্রশ্নটা আসলে করা, যে বাংলাদেশের একজন সরকার প্রধান ইংল্যান্ডে যাচ্ছেন, সরকারি তরফ থেকে তাকে বিমানবন্দরে স্বাগত জানানো হচ্ছে না, প্লাস আমাদের যে প্রেস উইং, সেই প্রেস উইং জানাচ্ছেন যে না, ওই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হওয়ার কথা ছিল কিন্তু তিনি আছেন কানাডায়। পরে আবার বলা হচ্ছে যে না, এটা একটু ভুল হয়েছে। স্যার, পুরো ব্যাপারটা ঠিক পেশাদার মনে হচ্ছে না। এটা কেন এরকম হচ্ছে? আমি কেন এরকম বলতেছি, প্রফেসর আসিফ নজরুল, আমি খেয়াল করেছি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন সরকার প্রধান ছিলেন না, তিনি যখন সরকার প্রধান না থাকা অবস্থায় বিদেশে যেতেন, এর থেকে বেশি মনোযোগ, এর থেকে বেশি সম্মান তিনি পেতেন। আমি দেখে জেনে বলতেছি, হঠাৎ আমাদের কি হলো? আমি স্যারকে যতটুকু চিনি, ওনার যে সোশ্যাল বিজনেস সামিটটা আছে, ওখানে আপনার কয়েকবার আমি স্যারের সফর সঙ্গী ছিলাম। স্যার কিন্তু এয়ারপোর্টে প্রোটোকল পছন্দ করে না। আমাদের এখান থেকে যখন আমরা স্যারকে বিদায় দিই, স্যার চান না একজন উপদেষ্টাও যেন যান। উনি যখন ফিরে আসেন তখন উনি চান না একজন উপদেষ্টাও যেন থাকে। তো উনি যদি চাইতেন বা উনি যদি ওরকম ভাবে এক্সপেক্ট করতেন বা ওইভাবে যদি অ্যারেঞ্জ করা হতো, স্যারের জন্য আপনার বিশিষ্ট ব্যক্তিরা আপনার এয়ারপোর্টে ওয়েট করতো না, এটা আমি বিশ্বাস করি না। আর এখানে একদম পিন পয়েন্টেড করে কি এক্স্যাক্টলি চাওয়া হয়েছিল সেটা আপনি আমার মনে হয় যে পররাষ্ট্র উপদেশ মন্ত্রণালয় আছে, আমাদের প্রেস আছে, ওনারা ব্রিফ করবেন, আপনারা জানতে পারবেন।